হ্যালো ডিয়ার স্টুডেন্ট, রিক্যাপ্ট একাডেমিতে আপনাদেরকে স্বাগতম। রিক্যাপ্ট একাডেমিতে আজকে আপনাদের সেকেন্ড ক্লাস। সো এবার আজকের ক্লাসে আমরা জানবো রুলস অফ ডিজাইন। গ্রাফিক ডিজাইন কোর্স করবেন আর গ্রাফিক ডিজাইনের কিছু রুলস আছে সেগুলো সম্পর্কে জানবেন না তা কখনো হয়? সো যে কোনো কাজের ক্ষেত্রে বা যেখানেই যান না কেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যান, হসপিটালে যান বা জব সেক্টরে যান, সব ক্ষেত্রে কিছু না কিছু রুলস মেনে চলতে হয়। সো সেক্ষেত্রে গ্রাফিক্স ডিজাইন শিখবেন, গ্রাফিক্স ডিজাইনের যে কিছু রুলস আছে সেগুলো মেনে চলবেন না তা কখনো হয়? চলুন আমরা রুলসগুলো সম্পর্কে জেনে নিই। বেসিক এলিমেন্টস অফ ডিজাইন। বেসিক এলিমেন্টস ডিজাইনের উপাদানগুলো হলো যে কোনো ভিজুয়াল বা দৃশ্যমান ডিজাইনের মূল ভিত্তি। অ্যান্টেরিয়র ডিজাইন, লোগো, বিজ্ঞাপন বা ওয়েব ডিজাইন যে কোনো ধরনের শিল্পকর্ম তৈরির সময় গ্রাফিক ডিজাইনের বিভিন্ন উপাদান বিবেচনা করতে হয়। ডিজাইনের মৌলিক উপাদানগুলো হলো রেখা, রং, আকৃতি, টাইপোগ্রাফি, ভ্যালু, টেক্সচার, স্পেস। আমাদের ডিজাইন করার ক্ষেত্রে এই যে বেসিক এলিমেন্টসগুলো আছে, এই এলিমেন্টসগুলো সম্পর্কে আমাদের যদি কোনো ধারণা না থাকে তাহলে কিন্তু আমরা ডিজাইন করতে গিয়ে আটকে যাব। সো এই এলিমেন্টসগুলো সম্পর্কে বা যে 7টি এলিমেন্টের কথা আপনাদেরকে আমি বললাম, এই 7টি এলিমেন্ট আপনারা মাথায় রাখবেন। রেখা। রেখা হলো ডিজাইনের সবচেয়ে মৌলিক ও শক্তিশালী উপাদানগুলোর একটি। এটি শুধু আকার নির্ধারণই করে না, বরং ডিজাইনের ভিতরে স্পষ্ট বিভাজন, সংগঠন এবং স্তর বিন্যাস সৃষ্টি করে। একটি একটি সঠিকভাবে ব্যবহৃত রেখা ব্যবহারকারীর দৃষ্টি স্বাভাবিকভাবে নির্দিষ্ট তথ্য বা কেন্দ্রবিন্দুর দিকে পরিচালিত করতে পারে। ফলে পুরো ডিজাইনটি হয়ে ওঠে আরও বোধগম্য, আকর্ষণীয় এবং কার্যকর। রেখা রেখা জিনিসটা হলো এমন, যেমন আপনি একটা বিন্দু মানে 3টা বিন্দুকে স্টেপ বাই স্টেপ রাখলেন, স্টেপ বাই স্টেপ রাখার পর কিন্তু ওটাও কিন্তু একটা রেখা। সো রেখা কিন্তু নানা রকম হয়ে থাকে। যেমন আমরা একটা ট্রেন যে চলে, ট্রেন কিন্তু পার্ট পার্ট রাখা, ট্রেনটাও কিন্তু একটা রেখা বরাবরই চলে। সো আমাদের রেখার যে কিছু নমুনা চিত্র পাশে দেওয়া রয়েছে, এই যে ঢেউ ঢেউ হতে পারে, খাস কাটাও হতে পারে, মানে সরলরেখা বরাবর যে জিনিসটা গিয়েছে ওটাই হলো একটি রেখা। আকৃতি। নকশার দ্বিতীয় উপাদান হলো আকৃতি। যখন একটি দ্বিমাত্রিক রেখা কোনো একটি ক্ষেত্রকে আবদ্ধ করে, আকৃতিক জ্যামিতিক যেমন বৃত্ত, ত্রিভুজ বা বর্গক্ষেত্র হতে পারে, অথবা জৈব যেমন পাতা, ফুল এবং প্রাণীও হতে পারে। আকৃতি হলো 3 প্রকার: জিওমেট্রিক, অর্গানিক, অ্যাবস্ট্রাক্ট। সো জিওমেট্রিক সম্পর্কে আমাদের মূলত সবারই ধারণা আছে। সেই ছোট্টবেলা থেকে আমরা এই স্কোয়ার, সার্কেল, ত্রিভুজ এগুলো সম্পর্কে জেনে আসছি। সো ডিজাইন করার ক্ষেত্রে এই প্রত্যেকটা উপাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো আবার এই আকৃতিগুলা নানা রকম হয়ে থাকে। যেমন একটা পাতা শেপ পাবেন, পাতাটা কি এরকম, পাতাটা এরকম, এটাও কিন্তু একটা আকৃতি। আবার এই যেখানে দেখেন আমরা একটা সূর্যের প্রতিচ্ছবি দেওয়া রয়েছে, সূর্যটা কিন্তু একটা আকৃতি। সো আমাদের এই আকৃতি সম্পর্কেও বিশেষ নলেজ রাখতে হবে। রং। রং গ্রাফিক ডিজাইনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। সো আপনি ডিজাইন করবেন আর কালার সম্পর্কে কোনো ধারণা রাখবেন না তা কখনো হয়? আপনার একটা ডিজাইন ফুটেই ওঠে এই কালার আইডিয়ার মাধ্যমে। সো ভাবেন এই যে এখানে যে আমরা মানে রং লেখাটার মধ্যে ব্লু কালার ইউজ করছি, এই ব্লুর মধ্যে আমি এই ডিপ ব্লুটা ইউজ করলাম। সো লেখাটা কতটুকু আকর্ষণীয় হতে পারে একটু ভাবেন। সো ওই রকম কিন্তু আকর্ষণ হবে না। সো আমাদেরকে একটা কালারের মধ্যে আরেকটা কালার কিভাবে ফুটে উঠবে সেই ধারণাটা মাথায় রাখতে হবে। যেমন আমি যে পুরো একটা ডিজাইনটা করেছি ব্ল্যাকের মধ্যে, এই যে ব্লু কালারে ফন্টে যে কালারটা নির্বাচন করেছি, বা এই যে প্যারাগ্রাফের জন্য যে কালারটা নির্বাচন করেছি, সবটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের উপর নির্ভর করে। সো আপনাদেরকেও ঠিক একই কনসেপ্ট ফলো করতে হবে। ডিজাইন করার ক্ষেত্রে আপনি কি ব্যাকগ্রাউন্ড নিলে ওই ব্যাকগ্রাউন্ডের মধ্যে কোন কালারটা যায়, কোন কালারটা ফুটে উঠতেছে,
এরকম মনে করেন চিন্তা ভাবনা আপনার মাথায় রাখতে হবে। টাইপোগ্রাফি গ্রাফিক ডিজাইনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট টাইপোগ্রাফি। আপনি ভাবুন, যেমন আমরা যে বিভিন্ন রাস্তাঘাটে বিলবোর্ড দেখতে পাই, যেমন বিকাশের, নগদের বা বিভিন্ন যে কোম্পানির, যেমন সেভেন আপ, তারপরে মোজো, এরা যখন একটা বিজ্ঞাপন বা একটা বিলবোর্ড ডিজাইন করে, ডিজাইনের মধ্যে কিন্তু অনেক বড়ভাবে মানে টাইপোগ্রাফি করে লেখাটা, যেমন কোনো কিছু একটা অফার দিলে ওই অফারটাকে ফুটিয়ে তোলে। সো টাইপোগ্রাফি কিন্তু আবার দুই ধরনের হতে পারে, একটা নেগেটিভ, একটা পজিটিভ। এখন আপনাদের মাথায় আসতে পারে যে নেগেটিভ টাইপোগ্রাফি আবার কোনগুলো? ওই যে আঁকা বাঁকা তেরা বেঁকা, এই যে কিছু ফন্টের একটি দেখতে পারতেছেন না, বাঁকা, আবার এই যে একটু পেঁচানো গোছানো, এগুলো দিয়ে বা একটা আইকনের মাধ্যমে একটা ফন্টকে বোঝানো, এগুলো হলো নেগেটিভ ফন্ট। আর পজিটিভ ফন্ট যেগুলা, সে সে সম্পর্কে তো আপনাদের আইডিয়া অলরেডি আছে, তারপরে আমি বলি। যেমন এই যে টাইপোগ্রাফি, এটা কিন্তু একটা পজিটিভ ফন্ট, এটার মধ্যে কোনো আঁকা বাঁকা তেরা পাকা কোনো আইকন বা কোনো প্রতিচ্ছবির মাধ্যমে আমি লেখাটাকে ফুটিয়ে তোলেনি। এটা একটা সোজা একটা ফন্ট, মানে সিম্পল একটা ফন্ট, যা দেখে বোঝা যাইতেছে একটা পজিটিভ, আমি পড়ে বুঝতে পারতেছি যে এখানে কি লেখা রয়েছে। কিন্তু নেগেটিভ ফন্টের ক্ষেত্রে কিন্তু উল্টো, আপনাদের একটা জিনিস বুঝতে খুব সময় লাগবে। সো নেক্সট, ভ্যালু। ভ্যালু হলো কোনো ডিজাইনের উপাদানের হালকা বা গাঢ়ত্ব বোঝায়। একটি ডিজাইনে কনট্রাস্ট ও গভীরতা তৈরি করতে সাহায্য করে। যখন কোনো বস্তুর হালকা বা গাঢ়ত্ব পরিবর্তন হয়, তাকে ভ্যালু শিফট বলা হয়। এই পরিবর্তন রঙের ক্ষেত্রেও হয়, কারণ যে কোন রঙকে হালকা বা গাঢ় করা যায়। সো এখন বলবেন এই ভ্যালুটা ডিজাইনের ক্ষেত্রে কোন কাজে লাগবে? আপনি বলেন কোন কাজে লাগবে না? সো আমি একটা ডিজাইন করছি, ডিজাইনের মধ্যে আমি একটা রেড কালারটা নিয়েছি, রেড কালারটা এখানে হালকা ভালো লাগতেছে না গাঢ় ভালো লাগতেছে, এটা কিন্তু আমাদেরকে দেখতে হবে যে একটা ব্যাকগ্রাউন্ডের সাথে কি রকম, মানে কালারটা হালকা ভালো ভালো যাচ্ছে না ডিপ ভালো যাচ্ছে না মিডিয়াম ভালো যাচ্ছে। সো এই যে একটা সিলেক্টের যে একটা পর্যায় বা স্টেপ, এটাই হলো ভ্যালু। টেক্সচার। টেক্সচার বলতে কোনো পৃষ্ঠের স্পর্শ বা তার অনুভূতিকে বোঝায়, যা মিশ্রণ, খসখসে, নরম বা শক্ত হতে পারে। ডিজাইনের টেক্সচার ব্যবহার করলে উপাদানগুলো আরও বাস্তবসম্মত ও জীবন্ত মনে হয়। এটি শুধু দৃষ্টিনন্দতাই বাড়ায় না, বরং ডিজাইনের গভীরতা, বৈচিত্র্য এবং আকর্ষণ যোগ করে, ফলে পুরো কম্পোজিশনটি আরও গতিশীল ও অর্থবহ হয়ে ওঠে। এই যে আমার এখানে একটি পিকচার দেখতে পারতেছে, এই পিকচার, এই যে একটা গ্লাসে একটা বক্স দেওয়া আছে, এই বক্সের মধ্যে আমি এই যে একটা মানে কাঠের একটা যে প্রতিচ্ছবি দেখতে পারতেছেন, এটাকে বসিয়েছি। সো এটাই হলো টেক্সচার। আপনি অনলাইনে গুগলে সার্চ করলে দেখতে পারবেন, বা টেক্সচার লিখে সার্চ করলে আপনি প্রচুর প্রচুর লক্ষ 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 টেক্সচার ইমেজ পেয়ে যাবেন। সো ওই ইমেজগুলো ব্যবহার মানে মূলত সামান্য পরিমাণ ধারণা নিয়ে রাখেন। সো আরও তো ক্লাস আছে, আমরা তো আরও জানবো, আরও শিখবো, তখন বুঝতে পারবেন যে টেক্সচারটা কি। স্পেস। স্পেসিং যে কোনো ডিজাইনের টুলকিটের একটি অপরিহার্য উপাদান। এটি ডিজাইনের বিভিন্ন উপাদানের মাঝে ফাঁকা জায়গা তৈরি করে, যা পুরো ডিজাইনকে পরিষ্কার, গুছানো এবং সহজে বোঝার মতো করে তোলে। সঠিক স্পেসিং একটি ডিজাইনকে শ্বাস নেওয়ার সুযোগ করে দেয়, ভিজুয়াল প্রভাব বাড়ায় এবং ভারী উপাদানগুলোর মধ্যে ভারসাম্য আনে। পাশাপাশি এটি গুরুত্বপূর্ণ তথ্য বা বার্তার উপর দর্শকের দৃষ্টি আকর্ষণ করতে সাহায্য করে, ফলে ডিজাইনটি আরও কার্যকর ও মনে রাখার মতো হয়ে ওঠে। সো আপনি ভাবেন, আমি একটা ডিজাইন করব, ডিজাইনের উপরে একটার উপর একটা, একটার উপর একটা, আরেকটার উপর একটা আমি বস্তা চাপিয়েই দিলাম। সো ডিজাইনটা কীরকম হতে পারে? হিপিজিপি না? দেখতেও কিন্তু মানে একদম জঘন্য মনে হবে, তাই না? সো এই ডিজাইনটাকে আমরা ফুটিয়ে তোলার জন্য একটা স্পেস রাখবো। যেমন এখানে আমি একটা ইমেজটা দিয়েছি, এই ইমেজের মধ্যে দেখেন একটা হাঁস, এখানে একটা ব্ল্যাক শেপের একটা হাঁস আছে, একটা হোয়াইট শেপের হাঁস আছে। আমি যদি এই হাঁসের উপরে যদি এই হাঁসটা দিয়ে দিতাম, বলুন তো কেমন লাগতো? মানে বোঝা যাইতো না। সো আমি কিন্তু এখানে একটা স্পেস রেখে
সো আমি এখানে কিন্তু একটা স্পেস রেখে হাঁসটাকে বসিয়েছি। সো এটাই হলো স্পেসের খেলা। সো ডিজাইনের ক্ষেত্রে স্পেস স্পেস জিনিসটা বা এই স্পেসের যে এটা এলিমেন্টসটা এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সো এই পর্যায়ে যদি তোমাদের কোনো কোয়েশ্চন থাকে আমাকে কমেন্ট করে আমি ভিডিও হোক বা রিপ্লাইয়ের মাধ্যমে হোক উত্তর দেওয়ার চেষ্টা করব। সো ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা জানবো প্রিন্সিপাল অফ গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইন শিখবো বা গ্রাফিক ডিজাইনের যে কিছু প্রিন্সিপাল আছে সেই সম্পর্কে আমরা জানবো না তা কখনো হয়? ডিজাইন প্রিন্সিপাল নকশার মূলনীতি বলতে সেই সব গুরুত্বপূর্ণ নিয়ম ও ধারণাকে বোঝায় যা অনুসরণ করে একজন ডিজাইনার একটি কার্যকর, সুন্দর এবং ব্যবহারযোগ্য ডিজাইন তৈরি করেন। এসব মূলনীতি ডিজাইনের বিভিন্ন উপাদানকে সঠিকভাবে সাজাতে সাহায্য করে, ফলে পুরো কম্পোজিশনটি হয় আরও সুসংগঠিত ও দৃষ্টিনন্দন। বিভিন্ন ডিজাইনার বা প্রশিক্ষণের দৃষ্টিভঙ্গি ভিন্ন হতে পারে, তবে সাধারণভাবে নিচের ৮টি মূলনীতি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়: ভারসাম্য, সামঞ্জস্য, নৈকট্য, ক্রমবিন্যাস, পুনরাবৃত্তি, বৈসাদৃশ্য, সরলতা, কার্যকারিতা। এবার আমরা এই ৮টি মূলনীতি সম্পর্কে জানব। এগুলো কিন্তু জানা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো আপনারা এগুলো নোট করে রাখবেন, যেভাবে হোক, যেভাবে এবিসিডি মুখস্থ করেছেন ওইভাবে মাথায় রাখবেন। ব্যালেন্স ডিজাইনের ভারসাম্য বলতে বোঝায় একটি কম্পোজিশনের বিভিন্ন উপাদানের দৃশ্যমান গুরুত্বকে এমনভাবে সাজানো যাতে পুরো ডিজাইনটি স্থিতিশীল, সম্মতি ও আরামদায়ক মনে হয়। সঠিক ভারসাম্য ডিজাইনকে পরিপূর্ণতা ও সৌন্দর্য দেয়। যদি ভারসাম্য ঠিক না থাকে তাহলে দর্শকের চোখ স্থির থাকতে চায় না, ডিজাইনটি অগোছালো বা অস্বস্তিকর মনে হয়। সাধারণভাবে ভারসাম্য তিন ধরনের হয়: প্রতিসম, অপ্রতিসম, অরীয়। সো প্রতিসম বা সিমেট্রিক্যাল কি? প্রতিসম ভারসাম্য তখন সৃষ্টি হয় যখন একটি কম্পোজিশনের কেন্দ্রীয় অক্ষের দুই পাশে উপাদানগুলোর ভিজুয়াল ওজন সমানভাবে বিতরণ থাকে, ফলে এক পাশ অন্য পাশের দর্পণ প্রতিচ্ছবির মতো দেখায়। এই ধরনের ভারসাম্য ডিজাইনকে স্থিতিশীল, সুশৃঙ্খল এবং আনুষ্ঠানিক অনুভূতি দেয়। যেমন এই যে আমার একটা ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এই মাঝখান বরাবর যদি আমি আলাদা করে দেই, আমরা কিন্তু এটা পরে এইভাবে এই পাশেও বসাতে পারবো, এই পাশেও বসাতে পারবো। এই যে ফ্রুটো, এর ক্ষেত্রেও দেখেন এটা যেন মাঝখান বরাবর ভাগ করে দেয়, আমরা কিন্তু কিন্তু এটাকে এই পাশেও নিতে পারবো, ওই পাশেও নিতে পারবো। এই 3rd নাম্বার ইমেজটার ক্ষেত্রেও আপনি ফলো করেন যে এটাকেও যদি আমরা এই মিডিল বরাবর যদি স্পেসিংটা করে দেই, সেক্ষেত্রেও কিন্তু আমরা উলট পালট করে এটা বসাতে পারবো। সো এটাই হলো প্রতিসম। আর অপ্রতিসম ভারসাম্য কম্পোজিশনের দুই পাশের উপাদানগুলো একরকম না হলেও তাদের ভিজুয়াল ওজনের ভারসাম্য বজায় থাকে। এখানে একটি বড় বা ভারী উপাদানকে অন্য পাশে একাধিক ছোট বা হালকা উপাদান দিয়ে ব্যালেন্স করা হয়। এই ধরনের ডিজাইন বেশি গতিশীল, আকর্ষণীয় এবং আধুনিক মনে হয়। এই যে আমরা দুটো পিকচার দেখতে পারতেছি, এই পিকচারগুলোকে যদি আমরা যেমন এই যে সাগর, যে সুনামিটা হচ্ছে, এটাকে যদি আমরা ভাগ করে যদি এই পাশে বসাই, ওই পাশে বসাই, এটা যে একটা ব্যালেন্স থাকবে ইমেজে, কিন্তু এই ব্যালেন্সটা কিন্তু থাকতেছে না। সো এই যে এই ডিজাইনের ক্ষেত্রেও দেখেন এখানে যে আমরা যে এলিমেন্টস ইউজ করেছি, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা যদি এগুলোকে ভাগ করে যদি ডান বাম আপ ডাউন করে বসাই, সেক্ষেত্রেও কিন্তু ডিজাইনটা দেখতে কিন্তু মানে একদম একদম জঘন্য মনে হবে। সো মানে এটাকেই মানে এই পুরা যে কনসেপ্টটা আমি বললাম এটাকেই অপ্রতিসম বলে। অরিও আর অরিও কিরকম হতে পারে আপনারা এই চিত্র দেখেই বুঝতে পারতেছেন। এবার জানবো আমরা অ্যালাইনমেন্ট। সো ডিজাইন করার ক্ষেত্রে অ্যালাইনমেন্ট জিনিসটা যে কত গুরুত্বপূর্ণ। সো যখন আপনি কোনো কোম্পানিতে বা কোনো সেক্টরে জব করবেন, সো আপনি আমার এই ডিজাইন করার ক্ষেত্রে দেখেন আমরা অ্যালাইন বরাবর যে এই যে দেখতে পারতেছেন, এটা কিন্তু একটা অ্যালাইন বরাবর। এখানে যদি মনে করেন একটা আগে একটা পরে যদি থাকতো, কিন্তু অ্যালাইনটা কিন্তু মিল থাকতো না।
সো সেক্ষেত্রে কিন্তু এই ডিজাইনটা দেখতেও খুব বাজে লাগতো, তাই না? সো অ্যালাইনমেন্টের কিছু এখানে আইকন আমি দিয়েছি যে কীরকম হতে পারে অ্যালাইন, যে সাইডগুলো কীরকম হতে পারে, লেফট সাইড, রাইট সাইড, মিডল সাইড কীরকম হবে। সো আপনারা যখন ডিজাইন করবেন তখন আপনারা এগুলো আরও ভালোভাবে বুঝতে পারবেন, জানতে পারবেন। প্রক্সিমিটি, একই ধরনের বা সম্পর্কিত ডিজাইন উপাদানগুলো যদি একসাথে কাছাকাছি রাখা হয় তাহলে পুরো ডিজাইনটা দেখতে পরিষ্কার, বুঝতে সহজ হয়। কারণ যখন কোনো উপাদানগুলো কাছাকাছি থাকে তখন আমাদের চোখে স্বাভাবিকভাবেই বুঝে নেয় যে এগুলোর মধ্যে সম্পর্ক আছে, আর যেগুলো দূরে থাকে সেগুলোকে আলাদা মনে হয়। সো আপনি একটি আহ, এ আপনি একটি মানে যেমন মজো খাচ্ছেন, মজোটা কিন্তু যদি আমরা মানে দূরে রেখে বোঝাতে চাই যে আপনি এটা খেতে চাচ্ছেন, সে কিন্তু সেক্ষেত্রে কিন্তু এটা ওইভাবে ফুটে উঠতেছে না যে আপনি মজোটা খেতে চাইতেছেন। তো আপনি যখন হাতে নেবেন, হাতে নিয়ে যখন খাবেন তখন কিন্তু ওটা আপনি মানে তখন কিন্তু এটাকে আমরা মনে হবে যখন এটা তো অনেক কাছাকাছি তখনকার মনে হবে যে আপনি এটা খাচ্ছেন। সো আমরা এটাই বোঝাতে চাইছি যখন আপনি এই যে এই ক্ষেত্রে মানে এই যে আমি যে সে যখন এই যে এই জিনিসটা ফলো করেন, এখানে যে এটা আমরা খুব কাছাকাছি যে আমি এখানে কিন্তু বোঝাতে চাইছি যে আমি এই যে ভাঙা ভাঙা শেপগুলোকে আমি এরকম একটা ডিজাইন করতে চাইতেছি, বা এই যে এরকম ভাঙা ভাঙা বৃত্তগুলোকে আমি এরকম ডিজাইন করতে চাইতেছি মানে কাছাকাছি রেখে। সো এটাই হলো প্রক্সিমিটি। হাইরেচি, ক্রমবিন্যাস মানে হলো ডিজাইনে কোনো তথ্যটা আগে দেখাবে আর কোনটা পরে সেটা ঠিক করা। যখন আমরা কিছু দেখি চোখ সব কিছু একসাথে দেখে না, আগে বড় বা গুরুত্বপূর্ণ জিনিসে যায়, তারপর ধীরে ধীরে অন্যগুলোর দিকে যায়। এই দেখার ক্রমটাই নিয়ন্ত্রণ করাই হলো ক্রমবিন্যাস। সহজভাবে বড় লেখা আগে চোখে পড়ে, ছোট লেখা পরে দেখা হয়, গাঢ় রং বেশি গুরুত্ব পায়, হালকা রং কম গুরুত্ব পায়। এই যে আমার যে একটা উদাহরণস্বরূপ আমি যে এটা যে এলিমেন্টটা এখানে উপস্থাপন করছি, যেমন আপনি দেখেন এখানে আমার চোখে কোনটা ফোকাস করতেছে, এই যে আমরা যে একটা ও ম্যানের যে সরি আমরা যে এই যে একটা আইকন ইউজ করেছি, এই আইকনটা কিন্তু আমাদের খুব আকর্ষণীয় লাগছে। এটা কালারের দিক দিয়ে ফুটে উঠেছে, এটার যে আকৃতির দিক থেকে ফুটে উঠেছে। সো আমাদের কিন্তু ডিজাইনটা যখন ডিজাইন থেকে তাকাবো, সো আমাদের ফোকাসটা কিন্তু এই মানুষটার বরাবর বা এই পার্সনটার উপরে ফোকাস করবে, তারপর এই বাকি সব, তাই না? সো এটাই হলো হাইরেজ। রিপিটিশন, গ্রাফিক ডিজাইনের পুনরাবৃত্তি বলতে বোঝায় একই ধরনের উপাদান বারবার ব্যবহার করা। এটি ডিজাইনের একটি সুন্দর ছন্দ তৈরি করে এবং সব উপাদানের মধ্যে সম্পর্ক স্থাপন করে। পুনরাবৃত্তির মাধ্যমে ডিজাইনে একতা, সামঞ্জস্য এবং পেশাদারিত্বের অনুভূতি তৈরি হয়, যা পুরো কাজটিকে আরও গোছানো ও আকর্ষণীয় করে তোলে। সো আপনি দেখেন এই যে একটা শেপ বা ইমেজ, এই যে একটা ইমেজ, সো এই দুইটা কিন্তু আমি বারবার রিপিট করছি, উপর নিচ, আপ ডাউন। সো এটাই হলো একটা রিপিট, আর আমরা এই রিপিটগুলো ইউজ করে মানে আমাদের ডিজাইনের বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবো। যেমন এই যে একটা ডিজাইনটা ফলো করেন, এখানে প্রথমে আমি একটা শেপ নিয়েছিলাম, এই শেপের মধ্যে আমরা এই যে একটা পার্সনের ইমেজ বা একটা যে ইন হাউজের ইমেজ আমরা যে ইউজ করেছি, মনে করেন এই রিপিট করা শেপের মধ্যে। সো এটা কিন্তু একটা মানে আকর্ষণীয় উঠেছে। সো এরকম বহু 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 রিপিটিশন আমাদের ডিজাইনের ক্ষেত্রে লাগবে। সো এই জিনিসটাও মাথায় রাখবেন। কন্ট্রাস্ট, এই জিনিসটা যে কতটা গুরুত্বপূর্ণ, সো আমি আপনাদেরকে ধারণা দিলে বুঝতে পারবেন। সো আমি যতই অবাক হই না কেন বা আপনাদেরকে অবাক করি না কেন, আমি না বললে আপনারা কিন্তু এটা বুঝতে পারবেন না। গ্রাফিক ডিজাইনের বৈসাদৃশ্য বলতে বোঝায় কোনো একটি কম্পোজিশনের মধ্যে দুই বা ততোধিক উপাদানের মধ্যে পার্থক্য সৃষ্টি করা। এই বৈসাদৃশ্য ব্যবহার করা হয় ডিজাইনের গুরুত্বপূর্ণ অংশকে আলাদা করে দেখতে।
দর্শকের দৃষ্টি আকর্ষণ করতে এবং পুরো ডিজাইনকে আরও আকর্ষণীয় ও গতিশীল করতে। সঠিকভাবে বৈসাদৃশ্য ব্যবহার করলে ডিজাইন আরও পরিষ্কার, প্রভাবশীল এবং সহজে বোঝার মতো হয়ে ওঠে। যেমন এই যে এখানে দেখেন আমি যে ফিশ একটা ফিশ আর এই পাশে একটা বোটের মধ্যে একটা মানুষ, সো একটা পার্সন বসে আছে। সো আমি এখানে কি ফোকাস করতে চেয়েছি আপনি বলেন। আমি কিন্তু এই জায়গায় আমরা এই ফিশটাকে ফোকাস করতে চেয়েছি। আবার আপনি এই ইমেজটার ক্ষেত্রে দেখেন, সো এই যে একটা, এটা কি কমলা? হ্যাঁ, এটা তো কমলায় ধরেন, আমরা কিন্তু এটাকে ফোকাস করতে চেয়েছি। সো এই যে আমরা যে একটা জিনিস ফোকাস করতে চাচ্ছি বা এটাকে আমরা হাইলাইট করতে চাচ্ছি, সেটা হোক কালারের মাধ্যমে বা যে কোনো উপায়ে, সো এটাই হলো কন্ট্রাস্ট। এবার আমরা জানবো সিম্পলিসিটি। সরলতা হলো গ্রাফিক ডিজাইনের একটি গুরুত্বপূর্ণ নীতি, যেখানে ব্যবহারকারীর লক্ষ্যকে গুরুত্ব দিয়ে সেই লক্ষ্য অর্জনের সবচেয়ে সহজ ও পরিষ্কার উপায় তৈরি করা হয়। সরলতা মানে শুধু কম রং ব্যবহার করা বা বেশি সাদা জায়গা রাখা নয়, বরং এটি হলো ব্যবহারকারীর চাহিদা ভালোভাবে বোঝা এবং অপ্রয়োজনীয় উপাদান বাদ দিয়ে একটি পরিষ্কার, সহজ ও কার্যকর ডিজাইন তৈরি করা। সরল ডিজাইন ব্যবহারকারীর জন্য অত্যন্ত বুঝতে সহজ করে এবং পুরো ডিজাইনকে আরও আকর্ষণীয়, ব্যবহার বান্ধব করে তোলে। সো এই যে আমরা একটা ডিজাইন করি, ডিজাইন করার সময় যে আমরা যদি বিভিন্ন যে ব্যাকগ্রাউন্ড, নানা রকম কালার, নানা রকম শেপ, রং টং ব্যবহার করে সো একটা পুরো একটা বাংলা ডিজাইন করে ফেললাম, সো এটা দেখতে কিন্তু খুব বাজে লাগবে। যে আপনি যদি একটা ডিজাইনের মধ্যে বেশি কালার বা নানা রকমের ফন্ট, নানা রকমের পিকচার, এগুলো যদি আপনি ইউজ করেন, ডিজাইনটা দেখতে কিন্তু সত্যি খুব বাজে লাগবে। সো আমাদের এই সাবজেক্টগুলো মাথায় রেখে কাজ করতে হবে। যেমন আমি এক্ষেত্রে এখানে দেখাই যে আমি যে লোগোটা ইউজ করেছি, লোগোটার মধ্যে দেখেন এখানে একটা যে আমরা কার্টুন ইউজ করেছি, এই কার্টুনের মধ্যে এই যে আমি যে সাদা অংশটা রেখেছি, এখানে যে বিভিন্ন ধরনের কালার ইউজ করতাম, বা আমি এখানে যে যে কোফের মধ্যে যে 3টা লেয়ার রয়েছে, এই 3টা লেয়ারে যে 3টা কালার ইউজ করতাম, এখানে আরেকটা মানে আরেক রকম কালার ইউজ করতাম। সো ডিজাইনটা দেখতে যে কতটা বাজে লাগতো আপনি একবার কল্পনা করেন, আপনি বুঝতে পারবেন। সো আমাদেরকে ডিজাইন করার ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আমাদের দেশে বা বিশ্বে কিন্তু অনেক নামি দামি কোম্পানি আছে, ওরা খুব সিম্পল জিনিস খুব পছন্দ করে। যেমন আপনি অ্যাপলের ক্ষেত্রে দেখেন, অ্যাপলের কিন্তু জাস্ট একটা আইকন, এত বড় একটা কোম্পানি, তার মানে ছোট্ট একটা প্রতীক দ্বারাই মানুষ চিনে ফেলে যে এটা অ্যাপল কোম্পানি। সো আমাদের যে এই এটা ব্যালেন্সটা বা সিম্পলিসিটিটা, এটা আমাদের মাইন্ড রেখে কাজ করতে হবে। ফাংশন, কার্যকারিতা হলো গ্রাফিক ডিজাইনের এমন একটি নীতি যেখানে কোনো ডিজাইনের মূল উদ্দেশ্যকে কেন্দ্র করে সেটি কতটা সফলভাবে পরিকল্পনা ও বাস্তবায়ন করা হয়েছে তা বোঝানো হয়। একটি ডিজাইনের প্রধান লক্ষ্য হলো একটি নির্দিষ্ট বার্তা পৌঁছে দেওয়া এবং দর্শকের উপর সঠিক প্রভাব সৃষ্টি করা। তবে শুধু বার্তা দেখাই নয়, সেই বার্তাটি কতটা স্পষ্ট, কার্যকর এবং উদ্দেশ্যপূর্ণভাবে পৌঁছাচ্ছে সেটি খুব গুরুত্বপূর্ণ। একটি ভালো গ্রাফিক ডিজাইনের ব্রিফে সাধারণত 3টি মূল বিষয় থাকে: সার্বিক ধারণা, প্রয়োজনীয়তা, উদ্দিষ্ট ফলাফল। সো আপনারা বলতে পারেন এগুলো কি, এগুলো তো আগে কখনো শুনি নাই। যখন আপনি কোর্সটা শেষ করে আপনি কোনো জব সেক্টরে ঢুকবেন বা কোনো প্রতিষ্ঠানে ঢুকবেন, তখন কিন্তু বা আপনি ফ্রিল্যান্সিং করবেন, সেক্ষেত্রে কিন্তু এই বিষয়টা যে কতটা গুরুত্বপূর্ণ আপনি তখন বুঝতে পারবেন। সো ওভারভিউ, মনে করেন একজন ক্লায়েন্ট আপনাকে একটা ডিজাইন করার জন্য একটা রিকোয়ারমেন্টটা দিয়েছে। সো প্রথমে আপনি কি করবেন? আপনি কি ওই রিকোয়ারমেন্টটা রেখে আপনি ডিজাইন করা শুরু করে দেবেন? না, না, এটা কোনোভাবেই করা যাবে না। প্রথমে আমাদেরকে কি করতে হবে? ওই রিকোয়ারমেন্টটাকে ওভারভিউ করতে হবে। মানে আমাদেরকে দেখতে হবে যে আমি কাজটা পারবো কিনা বা এইটা আমার সাথে যায় কিনা। তারপর ওই রিকোয়ারমেন্টটা দেখে বা ওখানে ক্লায়েন্ট কি ফোকাস করতে চেয়েছে বা কি চেয়েছে, বা এটা আমাদেরকে বা ও কাকে উদ্দেশ্য করে ডিজাইনটা করতে চেয়েছে, ওই পিপল, ওই জন জনগোষ্ঠী কীরকম জিনিস চায়, বা নানা কিছু চিন্তা ভাবনা করে আমাদেরকে ডিজাইনটা করতে হবে। সো আপনি একটা রিকোয়ারমেন্ট দিল, আপনি দেখা মনে করেন মানে হালকা পাতলা দেখে একটা ডিজাইন করলেন। সো সেক্ষেত্রে কি ডিজাইনটা ফুটে উঠবে, বা ক্লায়েন্ট আপনাকে অনেকবার ইস্যু দিবে?
অনেকবার বলতে অনেকবার ইস্যু দেবে। সো সেই ক্ষেত্রে আমাদেরকে এগুলো ফলো করে কাজ করতে হবে। সো এখানেই শেষ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই হোক বা ভিডিওর মাধ্যমে হোক আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব।